লোকসভা নির্বাচন আর হাতে গোনা মাত্র ৩ দিন। এরই মধ্যে আমরা পেয়ে গিয়েছি আমাদের যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের থেকে প্রকাশ চিকবারাই তাকে। সর্বপ্রথম আমরা স্বাগত জানাই তাকে আমাদের এই প্রশ্ন উত্তর পর্বে। অনেক স্বাগত আপনাকে আমাদের এই পর্বে। ধন্যবাদ। আচ্ছা, সর্বপ্রথম যে প্রশ্নটা আমি আপনার কাছে রাখছি যে মূলত কি এজেন্ডা নিয়ে বা কি বিষয় নিয়ে আপনি এবারে নির্বাচনী সারলেন? আমরা কাজকে নিয়ে নেমেছি, ডেভেলপমেন্টকে নিয়ে নেমেছি এবং যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য করেছেন এই কাজকে নিয়ে নেমেছি। 100 দিনের টাকা দিদি দিয়েছেন, 2 বছর অবধি বিজেপি টাকা আটকায় দিয়েছিল। 11 লাখ পরিবার ঘরের টাকা পাবে, তার সহ অ্যাপ্রক্সিমেটলি 3 কোটি আমার মা দিদি বোনরা যারা 500 থেকে 1000 এবং 1000 থেকে 1200 টাকা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছে, তার সহ চা বাগানের জমির পাট্টা এবং জমির পাট্টা দেওয়ার সাথে 22,000 পার্মানেন্ট নন পার্মানেন্ট ওয়ার্কারদেরকে 1,20,000 করে চায় সুন্দরীর টাকা দেওয়া, 53টা বাগানে হসপিটাল এবং 96টা বাগানে ক্রেস হাউস, এই সেক্টরের মধ্যে এই কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। এবং মানুষ সরকারের কাছ থেকে 3টা চিজ দাবি করে: রুটি, কাপড়া, মাকান, খাওয়ার জন্য খাদ্য যেটা বিনা পয়সায় রাশন দেওয়া হয়, পরার জন্য কাপড় যেটা মাননীয় মুখ্যমন্ত্রী স্কিমের মাধ্যমে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে দিতেছেন, এবং থাকার জন্য বাড়ি। 11 লাখ পরিবার যারা ঘরের টাকা পাবে, বাড়ি পাবে, এবং এই বাজেটের মধ্যে স্যাংশন হয়েছে। আমরা ডেভেলপমেন্ট এবং কাজকে নিয়ে নেমেছি। বিজেপির কাছে এলাকার মানুষের জন্য কাজকে নিয়ে কোনো গল্প নাই, কোনো কথা নাই। কেন ওরা এই এলাকা জিতেছিল, কিন্তু 5 বছরে একটা চাপাকল অবধি মানুষ এখানে পায় নাই। আচ্ছা, আপনি যেহেতু চা বাগানের ইস্যু তুলে ধরলেন, তো সেই বিষয়ে আপনাকে বলি যে এই যে বিরোধীরা দাবি করছেন আপনারা যে জমির পাট্টা দিচ্ছেন চা বাগানে, সেটা কেবলমাত্র যাদের জন্য রয়েছে তারাই পাবে, কিন্তু তাদের পরবর্তী নেক্সট জেনারেশন বা তাদের সন্তানরা সেই ক্ষেত্রে কোনো তাদের দাবি থাকবে না। ওদের কাছে কোনো ইস্যু না, ওদের কাছে কোনো ইস্যুই নাই। চায় প্রোডাক্টিভিটি পুরো ইন্ডিয়ার মধ্যে 11টা স্টেটের মধ্যে হয়, এবং 11টা স্টেটের মধ্যেই চায় শ্রমিকরা আছে। কোন স্টেট চায় বাগানে জমির পাট্টা দিয়েছে? 1 নম্বর। 2 নম্বর কথা, যত জমি আছে ততই জমি ওদেরকে হ্যান্ডওভার করা হচ্ছে, 1 ইঞ্চও কম না। এটা প্রশাসনের সাথে কথা বলে নেবেন। এবং তার সহ বাগান ম্যানেজমেন্ট চা বাগানের কোয়ার্টার রিপেয়ারিং করে না, তার জন্য ওদেরকে ঘর বানানোর জন্য 1,20,000 করে দিতেছে। তারপরে পয়েন্টটা কি আছে, ওর রোটেশন ওয়াইজ ওর ছেলে পাবে, ওর যা ফ্যামিলি মেম্বার থাকবে ওরা পাবে। এইখানে চা বাগানের কোয়ার্টার থেকে বাইর করে দিত ম্যানেজাররা, কাজ না থাকলে এটা বাইর করতে পারবেন, ওদের অধিকার ওদেরকে দেওয়া হচ্ছে। আচ্ছা, আর একটা বিষয় যেটা রয়েছে, আলিপুরদুয়ার মূলত চা বাগান জঙ্গলে ঘেরা। এবারে যে বক্সা পাহাড় রয়েছে সেখানে তো বহু গ্রামও রয়েছে পাহাড়ে, তো সেই সমস্ত মানুষদের যেমন যাতায়াতের অসুবিধা রয়েছে, এবং সেখানে বহু রুগীকেও দেখা গিয়েছিল যে তাদের যাতায়াতের অসুবিধার জন্য প্রসূতি মারা মৃত্যু হয়েছে। তো সেই বিষয়ে আপনাদের সরকার কি চিন্তা ভাবনা করছেন বা আপনি কি চিন্তা ভাবনা করছেন? রাজা ভাতখাওয়া একটা এরকম অঞ্চল, যে অঞ্চলের উপরে যেটা হেলথ সেন্টার খোলা হয়েছে। আমি ডিএম সাহেবের সাথে আমিও ছিলাম, আপনারাও ছিলেন, এবং প্রাপ্তিন এলাকাতে হেলথ সেন্টার। ওই এলাকাতে অ্যাম্বুলেন্স পরিষেবা নাই। কেন? পাহাড়ের উপরে কোনো অ্যাম্বুলেন্স চলে না। ডলি অ্যাম্বুলেন্সের মতন ব্যবস্থা সরকার করেছে, এবং গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্রিত করেও অনেক জায়গা সাব সেন্টার খোলা হয়েছে। কেন? ফার্স্ট এড ট্রিটমেন্ট যেখানে ওখানে হবে বলে। একটা কল 101-এ কল করলে, 101-এ কল করলে স্বাস্থ্যের গাড়ি যায়, হেলথ সেন্টারের গাড়ি যায়, এবং যারা গর্ভিত মারা থাকেন ওদেরকে নিয়ে হসপিটালে যায়, ট্রিটমেন্ট হয়, তারপরে বাড়ি অবধি পৌঁছায় দেয়। সরকার তো এই কাজ করেছে। 53টা বাগানে যে হসপিটাল হচ্ছে, অনেক হসপিটাল কনস্ট্রাকশন কমপ্লিট হলো, আর অনেক হসপিটালের কনস্ট্রাকশন আন্ডারগোয়িং প্রসেসে আছে। আমি একটাই কথা বলবো, মানুষকে 60 কিলোমিটার ডিস্টেন্স এসে ডিস্ট্রিক্ট হসপিটালে দেখাতে লাগবে না। ফার্স্ট এড ট্রিটমেন্ট বাগানে হবে, এবং এই ট্রিটমেন্ট হসপিটালে হবে, বাগানের হসপিটালে হবে। আর এই বাগানের যে হসপিটাল হচ্ছে এটা কোনো কোম্পানি চালাবে না, গভর্নমেন্টই হসপিটালকে চালাবে। এই তো রয়ে গেল চা বলায় কিংবা পাহাড় জঙ্গলের মানুষদের কথা, এবং আলিপুরদুয়ার শহর কিংবা ফালাকাটা পৌরসভা, এই দুই পৌরসভাতে কিন্তু এই যে ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা নেই। যেখানে সেখানে দেখা যাচ্ছে নোংরা আবর্জনা পড়ে রয়েছে, এর ফলে কিন্তু কালজানি নদীটাও বর্তমানে একদমই ডাস্টবিনে পরিণত হয়েছে। তো সেই বিষয়ে কি ভাবছেন? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ডাম্পিং গ্রাউন্ড আলিপুরদুয়ার পৌরসভাকে কেন্দ্রিত করে মাঝিডুবরিতে হয়ে গেছে। ফালাকাটা নতুন পৌরসভা, এবং পৌরসভাকে কেন্দ্রিত করে ফার্স্ট ইনফ্রাস্ট্রাকচারকে যদি রেডি করা হয়, ওখানে পৌরসভা বিল্ডিং দরকার।
অলরেডি বিল্ডিংয়ের জন্য টাকা স্যাংশন হয়ে গেছে, জমিও রেডি হয়ে গেছে, বিল্ডিং কমপ্লিট হবে এবং ডাম্পিং গ্রাউন্ডও কমপ্লিট হবে। আজকেও দিদি বললেন যে ইলেকশনের পরে আমি ফালাকাটা আসব। নতুন পৌরসভা ফালাকাটা এলাকার মানুষ চেয়েছিলেন এবং এলাকার মানুষকে কিন্তু নতুন পৌরসভা দেওয়া হয়েছে। আমরা আমাদের দিদি যেটা বলেন এটাই করেন। আলিপুরদুয়ার নতুন জেলা এবং জেলাকে কেন্দ্রিত করে কি কি ডেভেলপমেন্টের প্রজেক্ট হয়েছে এটা আপনারা ভালো মতন জানেন। ডুয়ার্সখানার মতন অফিস, নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ, এসপি সাহেবের অফিস থেকে নিয়ে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, ডিস্ট্রিক্ট হসপিটাল, জেলা পরিষদ বিল্ডিং, সিএমএইচ অফিস, এসব তো আমাদের আমলেই হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমলেই হয়েছে। এবং জেলাকে কেন্দ্রিত করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু ডেভেলপমেন্টের প্রজেক্ট পৌঁছায় গেছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করব মাননীয় মুখ্যমন্ত্রীকে নতুন জেলার দেওয়ার জন্য এবং সকল নাগরিককে ধন্যবাদ জ্ঞাপন করো। এই জেলাতে যারা আমরা আছি সবাই কিন্তু ভালোভাবে আছি, শান্তিপূর্বক আছি। আলিপুরদুয়ার জেলা অনেক ভালো জেলা, শান্তিপূর্বক জেলা এবং আমরা এলাকাতে কাজ করার জন্য এসেছি। আমি 6 মাস আগে আমাকে দিদি রাজ্যসভা সাংসদ করেছেন। আমি 8বার পার্লামেন্টে কথা তুলেছি, এলাকার মানুষের জন্য কথা তুলেছি। আমি এখন লোকসভাও কন্টেস্ট করতেছি। সবার আশীর্বাদ আমি চেয়ে বলতেছি যে পার্লামেন্টে এমপিদেরকে বলতে লাগে, এমপিরা যদি বক্তব্য দেয় তাহলে ওই বক্তব্য কিন্তু ইমপ্লিমেন্ট হয়। এখানে অনেক এমপি গেছে দিল্লিতে, কেউ কিন্তু আলিপুরদুয়ারের কথা বলে নেই, না কোনো কাজ করেছে। 6 মাসে যদি 8বার বক্তব্য রাখতে পারি, 8বার কথা তুলতে পারি, তাহলে অবভিয়াসলি আমাকে ওইখানে গিয়ে এই এলাকার মানুষের জন্য কথা তুলতে লাগবে, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি মানুষের জন্য কথা তুলতে লাগবে। এই অপরচুনিটিতে আমি দিদির কাছ থেকে পেয়েছি, দলের কাছ থেকে পেয়েছি, অভিষেকদার কাছ থেকে পেয়েছি। এখন অনেক বড় অপরচুনিটি আছে লোকসভাতে। গণতান্ত্রিক দেশের গণদেবতা এখানে ভোটার্সরা আছে যারা ভোটটা দিবে এবং ভোট কিসের জন্য দিবে? কাজের ভিত্তিতে ভোট দিবে। সবাই তো চায় কাজ। আজকে একজন রুলিং সাংসদ এবং মন্ত্রীকে টিকিট দেওয়া হলো না। ওরা সিমটমসটা বুঝতো, আলিপুরদুয়ারের মানুষের কাছে এরা যায় নাই এবং যে ক্যান্ডিডেট হয়েছে 8 বছরে এখানে মান্দারিহাট বীরপাড়া বিধায়ক, ক্যান্ডিডেট কি কাজ করেছে এলাকার মানুষের সাথে কথা বললে ওরা বলে দিবে। রেলওয়ে ফ্লাইওভারের কথা তুলে ধরেন, অন্য অন্য কথা তুলে ধরেন। এনারা ভোটের সময় আসে, ভোটের পরে কিন্তু এদের দেখা নাই। মানুষ যোগ্য জবাব দেবে 19 তারিখ এবং ইলেকশনের রেজাল্টের দিন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, সলসলাবাড়ি থেকে ফালাকাটাগামী যে জাতীয় সড়ক নির্মাণ হচ্ছে বর্তমানে এবং সেখানে দেখা যাচ্ছে যে থমকে রয়েছে রাস্তার কাজ এবং যার ভুগতে হচ্ছে সাধারণ মানুষদের। রাজ্য সরকার দোষ দিচ্ছে কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্র সরকার দোষ দিচ্ছে রাজ্য সরকারকে। সাধারণ মানুষ কার কাছে গেলে এই সমাধান পাবে? ন্যাশনাল হাইওয়ে অথরিটিজ অফ ইন্ডিয়া কার আন্ডারে আছে বুঝতে লাগবে। অলরেডি আমরা ডেপুটেশন দিয়েছি এই কাজ যেন সুষ্ঠুভাবে হোক বলে। অলরেডি ডিএমকে আমরা লেটার করেছি, ওদের অফিসে গিয়ে ডেপুটেশন দিয়েছি। একজন কন্ট্রাক্টর কাজ বন্ধ করে চলে গেছে, যারা কনসার্ন অথরিটি যারা আছে ওদেরকে তো দেখা দরকার। এবং এই ম্যাটারটা টোটাল ন্যাশনাল হাইওয়ে অথরিটিজ অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। কেন? NH-31-এর রাস্তা যে আসবে বা এই হাইওয়ে যে হবে এটা কিন্তু দেখে কেন্দ্র সরকার। তো এই ম্যাটারটা আমি বলবো, এটার জন্য যদি এরা না করে আমরা আন্দোলনে নামবো। অসংখ্য ধন্যবাদ এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লোকসভার প্রকাশ চিকবারাইকে এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ।